34 বছরের বাম জামানায় অবসান ঘটিয়ে 2011 সালে যখন বঙ্গে পরিবর্তন হয়েছিল, তখন মানুষ বুক বেঁধেছিল সুশাসনের আশায়। কেটে গেছে 1.5 দশক। আজ 2026 সালে দাঁড়িয়ে বাংলার মানুষ দেখল আরো এক পরিবর্তন। ইভিএমে ক্ষোভ উগরে দিয়ে মানুষ ক্ষমতাচ্যুত করল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু ক্ষমতার এই পালাবদলের সাথে সাথেই রাজ্যের বিবেক আর আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন ঘটে গেল বলে অনেকেই কিন্তু মনে করছেন। ব্যালট দিয়ে যে পরিবর্তনের সূচনা হলো, রাজপথে এসে তা কেন হিংস্র মব কালচার বা গণ আদালতের রূপ নিচ্ছে, সেটা এখন অনেকেরই প্রশ্ন। আজ বাংলার বিবেকবান মানুষের কাছে কিছু জ্বলন্ত প্রশ্ন রাখা খুব জরুরি। প্রকাশ্য দিবালোকে যখন একজন সাংসদের ওপর জনগণ হিংস্রভাবে হামলে পড়ে, যখন একজন প্রবীণ সাংসদের ওপর নিরাপত্তারক্ষীদের সামনেই পাথর ছুঁড়ে হিংস্র আক্রমণ চালানো হয়, তখন আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তেমনি প্রশ্ন ওঠে তথাকথিত উন্নত সংস্কৃতি নিয়ে। গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পরও কেন এক শ্রেণীর মানুষ রাজপথ থেকে শুরু করে গ্রামের অলিগলিকে আদালত বানিয়ে নিজেরাই জজ হাকিম সাজার মরিয়া চেষ্টা চালাচ্ছে? পূর্বতন সরকারের আমলে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগ ছিল, আজ ক্ষমতা বদল হতেই পুলিশ যেভাবে তাদের কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে তামাশা করাচ্ছে, তা কি আদৌ আইনসম্মত? গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের মাধ্যমে সরকার বদল অত্যন্ত স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত ঘটনা। মানুষ আরো ভালো থাকা, আরো বেশি উন্নয়নের প্রত্যাশায় সরকার পরিবর্তন করে। কিন্তু পরিবর্তনের এই নতুন ভোরে যদি আইনি বিচার ব্যবস্থার জায়গায় দখল করে নেয় রাস্তার বিচার বা পৈশাচিক উল্লাস, তবে একে কি আদেও ক্ষমতার পরিবর্তন বলা চলে? জনগণ কি তবে সুশাসনের প্রত্যাশা ছেড়ে নিজেই জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হতে চাইছে? আইন নিজের হাতে তুলে নেওয়ার এই বিপজ্জনক প্রবণতা কিসের ইঙ্গিত? সবটা কি কেবল নতুন শাসকের সন্তুষ্ট করতে, নতুন শাসককে, নাকি খাকি উর্দি থেকে শুরু করে কিছু মানুষ অতি সক্রিয়তা সরকারকে কালিমা লিপ্ত করার এক কৌশল? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বঙ্গে জনগণ কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে জুড়ে গেছেন দুজন বিশিষ্ট সাংবাদিক। রয়েছেন সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য এবং সাংবাদিক অঞ্জন শুকুর। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ত্রিদীপদা, 2011 সালের পরিবর্তনের পর আমরা অনেক রাজনৈতিক হিংসা দেখেছি। অবশ্য প্রত্যেকবারই নির্বাচনের আগে পরে সেটা দেখা যায় পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরার মতো রাজ্যে। আর 2026-এ এসে দেখছি প্রকাশ্য রাস্তায় এক সাংসদকে আক্রমণ এবং প্রবীণ সাংসদের উপর পাথর বৃষ্টি। এখন বাংলায় সরকার বদলালেই কি ক্ষমতার দণ্ডটা মানে আধিকারিকভাবে আইন আদালতের হাত থেকে উন্মত্ত জনতার হাতে চলে যায়? 2011 সালের পর প্রথম 7 দিনে 1300 বামপন্থী কর্মী খুন হয়েছিলেন। প্রায় 15 থেকে 17,000 মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। পরবর্তী 1 মাসে হাজার হাজার মানুষের বর্গা দখল বা পাল্টা দখল নিয়ে নিয়েছিল তৃণমূলের নেতারা। 2011 সালে আমরা এটা দেখেছি। 2026-এ যে বদলটা হলো, সেই বদলের সঙ্গে এটার মৌলিক যে তফাৎ, সেটা হচ্ছে শাসক দল 2011 সালে বদলা নয় বদল চাই বলে যে বদলার রাজনীতি দিয়েছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক যে রেশন চুরি কাণ্ডে গ্রেফতার হওয়া একজন মন্ত্রী, যিনি বলেছিলেন সিপিএম কর্মীদের সাপের মতো বিচার করুন, দেখলেই পিটিয়ে মারুন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। আপনারা জানেন বীরভূমের এক মহান নেতা, তিনি এমন সব কথা বলতেন, এই ঢাকের বাদ্যি, গুড় জল, চিনি বাতাসা, এরকম প্ররোচনামূলক বক্তব্যেও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা নেত্রীরাও কোনোদিন তাদের মুখে লাগাম পরাননি।
কিন্তু এবারে 2026-এর ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে সাধারণ মানুষ, তারা তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা এলাকায় এলাকায় তোলাবাজি করেছেন, এলাকায় এলাকায় ত্রাণের সামগ্রী গোডাউনে লুকিয়ে রেখেছেন, ত্রাণের সামগ্রী না দিয়ে তাদেরকে গিয়ে ধরছেন সাধারণ মানুষ এবং বলছেন যে এই জিনিস তো সরকার থেকে সাধারণ মানুষের জন্য এসেছিল, তো আমরা সেই জিনিসগুলো আমাদের জনগণের জিনিস জনগণ নিয়ে যাচ্ছে এবং ওই নেতাকে গ্রেপ্তার করে ওই নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ, তার ক্ষেত্রে ওই ডিম ছোড়া থেকে শুরু করে মাথায় চাটি পড়া ইত্যাদি জন্য যে ঘটনা ঘটেছে, সে ঘটনার তদন্তেও শেষে দেখা যাচ্ছে এরা সবাই ওখানকার যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র, যার স্বামী হাওড়া জেলার একজন বিখ্যাত পুলিশ অফিসার, সেই লাভলি মৈত্রর অনুগামী দলবল তারা এই কাজ করেছেন। তাহলে প্রশ্ন হলো, যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, সেই ডায়মন্ড হারবার মডেলের বিষময় ফল অভিষেককে পেতে হলো। 2 নম্বর, যে তৃণমূল কর্মী খুন হওয়ার অভিযোগে, খুন শব্দটা আমি কোট আনকোট রাখছি, তার কারণ তিনি এলাকায় পরিচিত, তৃণমূলের পরিচিত দুষ্কৃতী হিসেবে ভোট লুট থেকে তোলাবাজি, মহিলাদের অসম্মান করা থেকে সরকারি জিনিসপত্র লুট, এই সমস্ত কাজে তিনি অত্যন্ত দক্ষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সক্রিয় কর্মী। তিনি মদ্যপ বলে এলাকায় পরিচিত, আচ্ছা, রাস্তায় পড়ে গিয়ে তিনি মারা গেছেন, তাকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, কিন্তু আরজি করের যে মেয়েটা, যে ডাক্তারটি কর্মক্ষেত্রে ধর্ষিতা হয়ে খুন হয়ে গেলেন, সে মেয়েটিকে দেখতে তৎকালীন সাংসদ, আজকেও তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বাড়ির জন্যও যাননি। তো তফাৎটা হচ্ছে এইখানটায়। 11 সালের হামলার সঙ্গে 26-এর ঘটনাকে এক লাইনে, এক পংক্তিতে ফেলা যাচ্ছে না। ওকে, সাধারণ মানুষ তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তৃণমূল মন্ত্রীদের বিরুদ্ধে। আপনি বলছেন সাধারণ মানুষ ক্ষোভ উগরে ঘর ছেড়ে পালাচ্ছে। ওকে, আমি আসছি আপনার কাছে দিদিদা। তাহলে আপনার বক্তব্য থেকে যেটা আমরা বুঝলাম যে 2011 যখন পালাবদল হয়েছিল, তখন তৎকালীন সময় যে রাজনৈতিক সন্ত্রাস করা হয়েছে, তার সঙ্গে 2026-এ এসে যে ধরনের সন্ত্রাসের অভিযোগ উঠছে বা যেসব ঘটনা নিয়ে মানুষ উদ্বেগ প্রকাশ করছে, তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে এবং আপনি বলছেন সেটা জনতার রোষ বা জনতার ক্ষোভ, যেটা এবং তাদের প্রতি যারা নিজেদের যখন ক্ষমতা থাকাকালীন যারা জনতার উপর জুলুম করেছেন, তাদের বিরুদ্ধে সেটা ক্ষোভ। আসবো আপনার কাছে আমি আরেকবার। অঞ্জনদা রয়েছেন আমাদের সঙ্গে। অঞ্জনদা, এই যে জনগণ ইভিএম এ রায় দিয়ে একটা সরকারকে সরালো সুশাসনের আশায়, কিন্তু সেই জনগণই যখন রাজপথ বা গ্রামের অলিতে গলিতে নিজেদের জজ হাকিম ভাবছে, তখন কি বুঝতে হবে যে প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের ভরসা সম্পূর্ণ উঠে গেছিল? এটা কি এক ধরনের সামাজিক অ্যানার্কি বা নৈরাজ্য এরকমই চলছিল কি পশ্চিমবঙ্গে? দেখুন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এসেছিলেন, একটা মানুষের মনে কিন্তু একটা হয়েছিল 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরানোর পরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তিনি জনগণের সেবা করবেন। সেখানে ছিল কি, বদল নাই বদলা চাই, বদলা চাই না বদল চাই, এই একটা স্লোগান। কিন্তু আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে কিন্তু উল্টো প্রতিক্রিয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর গলিতে গলিতে ছিল আপনার, উনি হচ্ছেন এক প্রতীক, অর্থাৎ উনি হচ্ছেন কোন রকম সাধারণ মানুষের, জনগণের প্রতিনিধি হিসাবে একটা প্রতীক ছিল, সততার প্রতীক নিয়েছিলেন। কিন্তু দেখলাম কিছুদিন যেতেই
নিজের দলের লোকেরাই সেই সততার প্রতীক নামটা তুলে দিয়েছে। আচ্ছা, কারণ গলিতে গলিতে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, তার যে সমস্ত ক্যাডাররা ছিলেন, তারা কিন্তু সেই সততার প্রতীকটা রাখতে দেননি। কেন না, বিভিন্ন রকমের অত্যাচার করেছে। সেই অত্যাচারের ফলে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, মানুষ কিছু মুখ খুলতে পারছিল না। আমরা জানি 2021 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জনগণের ভোট দ্বারা কিন্তু হেরে গিয়েছিলেন। কিন্তু যেহেতু আইপ্যাক থাকার কারণে গণনা কেন্দ্রে এমন একটা জিনিস তৈরি করেছিল, যার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে টিকে গিয়েছিলেন। এই যে সমস্ত কর্মচারী মানে কর্মীরা, সিপিএম বলুন, তৃণমূল বিজেপি বলুন, তৃণমূলের বিক্ষুব্ধ তৃণমূল যারা ছিলেন, তারা কিন্তু অত্যাচারিত হয়েছে। বিভিন্ন মহলে কেস, আপনি সাধারণ মানুষ, আপনাকে গেঁজা কেস দিয়েছে। আপনি চাকরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের থেকে মন্তব্য করেছেন কিছু, আপনাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, এমনকি সিপিএম এর যে সমস্ত পার্টি অফিস গুলো ছিল, একদিনের দিন দখল করে নিয়েছিল তৃণমূল, সেখানে রং করে তৃণমূল নিয়ে নিয়েছিল। সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করেছিল। আজ পর্যন্ত আমরা জানতে পারিনি সুশান্ত ঘোষ কি কেসে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার পরবর্তীকালে কোনো একজন সিপিএম নেতাকে কিন্তু তৃণমূল গ্রেপ্তার করতে পারেনি, যে চুরি করেছে বা ডাকাতি করেছে বা কিছু বা অসামাজিক কাজ করেছে। কিন্তু আমরা 34 বছর বামফ্রন্ট দেখেছি, এই 15 বছরের তৃণমূলের শাসন দেখছি। এখন অলিতে গলিতে দেখছেন যে বিধায়করা যারা ছিলেন, সামান্য একজন কাউন্সিলর, তাদের ঘরে কিন্তু ত্রিপল রয়েছে, চাল রয়েছে, মজুদ, যেগুলো গরিব মানুষের দেওয়ার কথা ছিল, এরা কিন্তু দেয়নি। এরা কি করেছে, বাজারে বিক্রি করেছে। এই যে জনরোষ, এতদিন পর 2026 সালে যে পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার ক্ষমতা এসছে, এই সাধারণ মানুষগুলো যারা ঘর ছাড়া ছিল, তারা মনে করছে তারা বুকে বল পেয়েছে। সেই জায়গা থেকে তারা কিন্তু একটা প্রতিশোধের একটা মনোভাব তাদের মধ্যে জন্মেছে, যার জন্য তারা কিন্তু প্রতিবাদ করছে। এই যে প্রতিবাদ করছে, দেখুন যারা প্রতিবাদ করছে তারা কিন্তু বিজেপির সাথে জড়িত বলে মনে হচ্ছে না। আমরা দেখছি মিছিল যখন করছে, এই তৃণমূলের মানুষগুলোই মাথায় ফেটি কপালে একদম তিলক নিয়ে চলে যাচ্ছে, বলছে তারা বিজেপি, কিন্তু আদত তা না। তৃণমূল সরকারের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে অত্যাচার, তার যে সীমা, সেটা কিন্তু ছাড়িয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডুবেছে, তার একটাই প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি তিনি একটা মিটিং করছেন তাহিরপুরে, জীবিত মানুষকে মৃত দেখিয়ে তিনি মানুষের মধ্যে নিয়ে গিয়ে বলছেন, এই দেখুন এই মানুষটি এসআর এ মৃত্যু হয়েছে, কিন্তু আদতেও না, তার নামে কিন্তু অন্য একজন মারা গিয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যের আশ্রয় নিয়েছিলেন, যার জন্য মানুষ। অঞ্জনদা, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেখানে 2011 সঙ্গে যদি এই রাজনৈতিক সন্ত্রাসের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে, আপনারা বলছেন যে 34 বছরের বাম শাসনের পর যখন তৃণমূল আসে, ত্রিদীপদা বলছিলেন যে প্রায় 1300 বাম কর্মী খুন, সমর্থক বা কর্মীরা খুন হয়েছিল, সেই সময় হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তখন এটাকে তৃণমূলই করেছে বা তৃণমূলের কর্মী সমর্থকরা করেছে, নেতৃত্বদের এখানে দোষারোপ আপনারা করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আজ যখন পালাবদল হয়ে যখন আজ ক্ষমতায় বিজেপি, তখন যখন এই ধরনের কাজগুলো হচ্ছে, তখন কি এই আজ থেকে কয়েক বছর পর একইভাবে বিজেপির দিকে আঙুল উঠবে না, বা বর্তমান শাসকের দিকে আঙুল উঠবে না? যখন আপনি বলছেন যে বিজেপি জড়িত না, এখানে যারা তৃণমূলী তারাই এসে এখানে বিজেপিতে গেরুয়া কাপড় পরে হোক বা গেরুয়া তিলক দিয়ে হোক তারপর এই ধরনের কাজগুলো করছে, তাহলে এটা কিভাবে সম্ভব হবে যে আজ থেকে 10 বছর পরে বলবে না যে 2026-এ পালাবদলের পর এই ধরনের সন্ত্রাস হয়েছিল? দেখুন দাদা, 2026 সালে যে নির্বাচন হয়েছে, আপনি বলুন তো, নির্বাচনের পরে একটা কিন্তু মানুষ মারা যায়নি, কোন জায়গায় হয়নি। এই যে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু একটা দলকে বার্তা দিয়েছেন, কোন রকম তৃণমূলের পার্টি অফিস দখল করা যাবে না। বিক্ষিপ্ত কয়েকটা পার্টি অফিস অবশ্যই দখল করেছিল, কিন্তু সেগুলো তারা কিন্তু দিয়ে দিয়েছে। তাছাড়া একটা কর্মী কেউ বলতে পারবে না কোনো মার্ডার হচ্ছে। যখন যদি আজকে তৃণমূল জিততো, তাহলে কিন্তু রক্তের গঙ্গা বয়ে যেত। নির্বাচন কমিশনকে আমরা স্যালুট জানাই,
এই নির্বাচনে একটা মানুষ কিন্তু মারা যায়নি, হয়তো কয়েকটা ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত, কিন্তু মারা যায়নি। এই প্রথম বামফ্রন্ট 34 বছর থাকার পর, তৃণমূল 15 বছর ছিল, এই প্রথম একটা নির্বাচন আমরা দেখলাম যে নির্বাচনে একটা সাধারণ মানুষের প্রাণঘাতী হয়নি। এখন সেই বদলা, অর্থাৎ যারা দুষ্কৃতী রয়েছে, যারা এতদিন খুন করেছে, সিপিএম বলুন বিজেপি বলুন, যারা খুন করেছে অভয়ার বিচার পায়নি, সেই সমস্ত বিচার পাবার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ অনুযায়ী যখন পুলিশ প্রশাসন কাজ করছে, আপনি বলুন তো, লক্ষ্মী ভান্ডার মেয়ে, আমরা কোন রাজ্যে বসবাস করছি? ছেলেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, ছেলেরা বিধবা ভাতা পাচ্ছে। আজকে নদিয়ায়, আপনার ধুবুলিয়ায়, যেখানে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তৃণমূলের মন্ত্রী, তার বুথে 142 জন পুরুষ মানুষ ভাতা পাচ্ছেন। তাহলে লক্ষ্মী ভান্ডার অবশ্যই এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে আপনারা বলছেন তাহলে যে মানুষের যে ক্ষোভ বা জনরোষ, এই উন্মত্ত জনতার রোষের হাতি তাহলে পড়ছে প্রাক্তন মন্ত্রীরা বা সাংসদরা বা যারা বর্তমানে সাংসদ রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কাছে আসবো অঞ্জনদা আরেকবার। ত্রিদীপদা, এই যে প্রবণতা, এই যে নির্বাচন হবার পর, এই যে পালা বদল হবার পর বদলা হোক বা বদল হোক, বদলের সঙ্গে সঙ্গে যখন বদলার রাজনীতি, আর এইভাবে যখন জনতা নিজের হাতে আইন তুলে নেয়, এই প্রবণতার শেষ কোথায় দেখছেন পশ্চিমবঙ্গে? এবং অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা এবং কিছু সংখ্যক আসামকেও জুড়ে দেওয়া যায়। এছাড়া ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে বলা হয় এই ধরনের নির্বাচনকে ঘিরে আগে বা পরে এই ধরনের সন্ত্রাস আর দেখা যায় না। এই প্রবণতা শেষ কোথায় দেখছেন ত্রিদীপ? আপনারা তো অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন। আসলে এই প্রবণতা এই রাজ্যে আমদানি করেছে তৃণমূল কংগ্রেস নিজেই। যে বিষবৃক্ষের বীজ 2011 সালের আগে থেকে, 2007-এর পর থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বপন করেছিল, তার ফল আজকে তৃণমূল কংগ্রেসকে পেতে হচ্ছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের মধ্যে। কিন্তু এটাও সত্য যে সাধারণ মানুষের এই ক্ষোভের কারণ গত 15 বছর ধরে না পাওয়া, তারা দিনের পর দিন দেখছে যে কোনো একটা শাসক দলের রাজনৈতিক নেতাকে, মন্ত্রীকে, পঞ্চায়েতের সদস্যকে কিংবা জেলা পরিষদের সদস্যকে টাকা দিলে চাকরি হয়ে যায়। যে চাকরি বাঁচানোর জন্য, বেআইনি চাকরি বাঁচানোর জন্য গোটা রাজ্য সরকার নেমে পড়ে, এসএসসি থেকে শুরু করে সমস্ত সংস্থা নেমে পড়ে সেই বেআইনি চাকরিগুলোকে বাঁচানোর জন্য। সে রাজ্যে সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়ে যারা পড়াশোনা করে ন্যায্য পথে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়ার কথা, তারা চাকরি পাননি, তাদের পরিবারেও এই খুব জন্মেছে গত 15 বছর ধরে। তারা তো তফাৎটা দেখছেন। 34 বছরে এসএসসি পরীক্ষা হয়েছে, একজনের নামও আসেনি যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন। 2012 সালে প্রথম এসএসসি থেকে 2022 সালের শেষ এসএসসি পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রে হয় প্রশ্নপত্রে ভুল, নতুবা টাকা দিয়ে চাকরি পাওয়া, নতুবা ইচ্ছে করে ফাঁকা খাতা জমা দিয়ে বা ফাঁকা ওয়েমার শিট জমা দিয়ে চাকরি পাওয়া, এর উদাহরণগুলো চলে এসেছে। শুধু শিক্ষকতার চাকরি নয়, যে কারণে আজকে রাজ্যে 8,500 প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে, শুধু শিক্ষকতার চাকরি নয়, পুরসভাতে একের পর এক রাজ্যের পুরসভাতে যে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানেও এই বেনিয়ম বেআইনি কাজকর্ম হয়েছে। সেখানেও কি থেমেছে? না। WBCS অফিসার রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতেও পিএসসি রীতিমতো প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সাদা খাতা জমা দিয়ে কেউ একজন বিসিএস অফিসার হয়ে আছেন, যার বিরুদ্ধে অভিযোগ আছে এখনো। কি করে সম্ভব? এই না পাওয়ার ক্ষোভটা থেকে মানুষ পথে নেমেছেন। তবে এটাও সত্য, নতুন রাজ্য সরকারকে এই বিষয়টাও সতর্ক থাকতে হবে যে পুলিশ প্রশাসন যেন
সক্রিয় থাকেন এবং এই যে মানুষের নেমে এসে রাজনৈতিক নেতাকে হেনস্থা করা, এই হেনস্থা করার যে ফল, যে ফসল তৃণমূল কংগ্রেস বুনেছিল, সে ফসল যেন আজকে না তোলা হয়। আমি আপনাকে দুটো উদাহরণ দেব। এক হচ্ছে সিপিআইএম নেতা ধীরেন লেট, তাকে মাঠের মধ্যে দৌড় করিয়ে প্রবীণ বয়স্ক মানুষ, যার বিরুদ্ধে 1 পয়সা নেওয়ারও অভিযোগ নেই, তাকে মাঠের মধ্যে দৌড় করিয়ে গায়ে কাদা মাখিয়ে কান ধরে বলতে বলা হয়েছিল প্রকাশ্যে, এবং সে ছবি ভাইরাল করা হয়েছিল। ধীরেন লেটের কথা আমি ভুলে যাব? আজও ধীরেন লেট ওই লাল পতাকা নিয়ে মিছিলে পথ চলেন। এবারও নির্বাচনে তিনি পথে নেমেছিলেন। আমি ভুলে যাব দেবলীনা হেমব্রম কিংবা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের কথা? বিধানসভার ভিতরে কেন পার্ক স্ট্রিটের বিচার পাবে না, পার্ক স্ট্রিটের ধর্ষিতা তার বিচার পাবেন না, তাই নিয়ে প্রশ্ন করার জন্য বিধানসভার ভেতরে দেবলীনা হেমব্রমকে মারা হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। আমরা ভুলে যাব? তারপরেও যারা এই ঘটনা ঘটিয়েছিলেন, যে বিধায়করা এই ঘটনা ঘটিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি আজকের ডেট পর্যন্ত। সুতরাং এই বিষ বৃক্ষের চাষ তো তৃণমূল কংগ্রেস নিজেই করেছিল, নেত্রী নিজেই করেছিলেন, তার ফসল তাকে তুলতেই হবে। ত্রিদিপদা, এখানে একটা প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অতীতে সন্ত্রাসের অভিযোগ ছিল তাদের শাস্তি হোক, তা তো অবশ্যই কাম্য, কিন্তু শাস্তি হতে হবে আইনি পথ মেনে, আইন মেনে। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে পুলিশ যেভাবে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে তাদেরকে ঘোরাচ্ছে বা তামাশা বানাচ্ছে, ভারতের সংবিধান বা সুপ্রিম কোর্টের গাইডলাইন কি আদেও পুলিশকে এই অনুমতি দেয়? মানে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কি আইনসম্মত, নাকি স্রেফ নতুন ক্ষমতার আলিন্দে নম্বর বাড়ানোর খেলা? আমি এই প্রশ্নটাতেই আসছিলাম। কোন কোন জায়গায় এই প্রবণতা দেখা যাচ্ছে, যে কারণে আমি বললাম রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে। কোন কোন জায়গায় এই প্রবণতা দেখা যাচ্ছে, হাওড়াতে দেখা গেছে, আর কতগুলো জেলাতে দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের কোন নেতা কিংবা তার ডান হাত, যার বিরুদ্ধে নির্বাচনে হামলা করার, সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল, তাদেরকে গেঞ্জি এবং অন্তর্বাস পরিয়ে রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য কিন্তু আমার সংবিধান স্বীকৃত নয়। এই কাজ পুলিশ করতে পারেন না। তাহলে কেন করলো? পুলিশের বক্তব্য হচ্ছে এর ফলে সাইকোলজিক্যালি একটা চাপ তৈরি করা হলো এলাকার অন্যান্য হুলিগানদের ওপর। কিন্তু প্রশ্ন হচ্ছে মানবতার প্রশ্নটা কোথায় গেল? তাহলে আমার সংবিধান কিন্তু একে স্বীকৃতি দেয় না। এই কাজ পুলিশ করতে পারে না। কোন কোন জায়গায় অতি সক্রিয় হয়ে করছেন, সেটাকেও বর্তমান রাজ্য সরকার, রাজ্যের পুলিশ মন্ত্রী কঠিন হাতে দেখবেন, এটাই আমরা আশা করি। ঠিক। অঞ্জনদা আপনার কাছে আসছি, এই যে ত্রিদা আসবো আপনার কাছে। অঞ্জনদা, শাসক বদলালেই যে পুলিশের এই ভোল বদল, এটা তো নতুন কিছু নয়, কিন্তু পুলিশ যখন নিজেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে মানে প্রতিশোধের হাত বদল হতে সাহায্য করে, তখন সাধারণ অপরাধী আর আইন রক্ষাকারীদের মধ্যে তফাৎটা কোথায় থাকে? এটা যেটা ত্রিদীপদা বলছিলেন যে এটা অন্যদের একটা মেসেজ দেওয়া হচ্ছে, অন্য হুলিগানসদের একটা মেসেজ দেওয়া হচ্ছে, আদৌ কি সেটা কি মেসেজ দেওয়া হচ্ছে? একদম একদম পুলিশই বলছে, পুলিশের বক্তব্য। এখন সেটা কি আদৌ কি তাদেরকে সতর্ক করা হচ্ছে, না তাদেরকে আরো বেশি মানে একটা প্রশ্রয় দেওয়া হচ্ছে যে এরা এখন ক্ষমতায় নেই, এদের কিছু করার নেই? না, পুলিশ যে কাজটা করেছে এটা কিন্তু সংবিধানের, বা আমরা এক বিচারপতিকে আমি জিজ্ঞেস করেছি এই ব্যাপারটা নিয়ে কৃষ্ণনগর কোর্টে। তিনি বলছেন দুটো ধারা আছে। যদি এবার যখন ঘটনাটা ঘটেছিল, মানে ওনাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ওনার মধ্যে কিছু কিন্তু মানে ভাব লক্ষ্য করা গিয়েছিল, কিরকম জোর জবরদস্তি, মানে হাতে হ্যান্ড করালে তার উপরে পুলিশের উপরেই নাকি চড়াও হচ্ছিলেন। সেই ক্ষেত্রে নাকি মাজায় দড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে পুলিশের বক্তব্য, যেটা আমি আমাদের কৃষ্ণনগর কোর্টের এক বিচারপতিকে এইটা ব্যাপারটা আমি জানতে চাচ্ছিলাম। উনি বললেন এই ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্রিমিনাল
যারা ক্রিমিনাল তারা খুব বড় ধরনের অপরাধ করে সেই অপরাধের সাথে যারা অর্থাৎ যে পুলিশ প্রশাসন আইনের কাজ করছেন তাদের উপরে যদি বাধার সৃষ্টি করেন, সেক্ষেত্রে তারা যদি এই ধরনের পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে আদালতের কোনো কিছু করার থাকে না। উনি যেখানে গিয়েছিলেন সেইখানে যদি হাত হ্যান্ডকাপ করিয়ে রাখতে পারতো বা হাত ধরে থাকতো, তাহলে হয়তো তাহলে পুলিশকে ছিটকে মেরে টেরেও চলে যাওয়ার ক্ষমতা ওনার রয়েছে, যেহেতু ওখানে বিশাল প্রভাবশালী এবং গুন্ডা বলে তিনি পরিচিত, সেই জন্য এই কাজটা করেছে। কিন্তু অন্য দিক থেকে শুভেন্দু অধিকারী কিন্তু একটা টুইট করেছিলেন যে বলেছেন অপরাধী সাজা হোক আইন মোতাবেক, কিন্তু এটার পক্ষে এই মাজাই ধরে দেওয়ার পক্ষে নয়। তাহলে কি, তাহলে এই দায়টা কিন্তু রাজ্য সরকারের উপরে বর্তায়। মনে করবে বিরোধীরা বলবে যে তাহলে কি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই শুভেন্দু অধিকারী রয়েছে তার পরামর্শে, এটা পরামর্শ কিন্তু নয়, এটা পুলিশ কিন্তু এতদিন যে অপদার্থতার কাজ করেছে মানে তৃণমূলের হয়ে দাবি করেছে সেইটাকে অতিমাত্রায় দেখানোর জন্য কিন্তু তারা এই কাজটা করেছেন, এর সাথে কিন্তু প্রশাসনের কিছু নয়। যার জন্য শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু পুলিশ প্রশাসনকে বলেছেন যে ঘটনায় ঘটুন না কেন আইন মোতাবেক কাজ করতে, আইনের বাইরে কেউ নয়। আমরা দেখেছি এক পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই পুলিশ অফিসার নিজেই বুঝতে পেরেছেন তিনি কত বড় অন্যায় করেছেন, যার জন্য তিনি কোর্টের কাছে জানিয়েছেন যে আমাকে সেলের মধ্যে রাখা হোক, কারণ জেলের মধ্যে যদি থাকে সেই জেলে নাকি 65 জন কয়েদি রয়েছেন যারা ওই পুলিশ অফিসার তিনি মিথ্যা কেস দিয়ে তাদেরকে জেলে রেখে দিয়েছেন, তিনি নিজে তাকে সেলে রাখা হোক। তারা বুঝতে পারছেন যে পুলিশ প্রশাসন লুটি পড়ে অতিমাত্রায় সক্রিয় হওয়ার জন্য সাধারণ মানুষের উপর কিন্তু খাড়া নেমে এসেছে। তাই শাসক দল কিন্তু তাদের চেয়ারটা কিন্তু 5 বছরের বেশি নয়। আজকে বুঝতে পারছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বেরোতেন একজন সাংসদ 200 জন পুলিশ নিয়ে 50টা গাড়ি নিয়ে, আজ কিন্তু সেই জায়গাটা চলেছে, মানুষ কিন্তু তার প্রতিবাদ করছে, প্রতিবাদ ভাষা পেয়েছে। এই যে 7 লক্ষ ভোটে জিতেছে, ভাবতে পারেন যেখানে 7 লক্ষ ভোটে জিতেছে যে ফলটা 1,67,000 ভোটে যে লিড করেছে সেখানে 1,08,000 ভোটে হেঁটে গিয়েছে। এই থেকেই প্রমাণ হয় যে মানুষের উপরে কতটা অত্যাচার করেছে, মানুষের ভোট থেকে ভোট দিতে দেওয়া হয়নি। এই সমস্ত ক্ষোভের জন্যই কিন্তু সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। ওকে, এখন এই যে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, ত্রিদীপদা দুজনের কাছে একই প্রশ্ন রাখবো, ত্রিদীপদার কাছে যাবো প্রথমে। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ এক পক্ষ যখন আইন হাতে তুলে নিচ্ছে, বাংলার বিবেকবান মানুষ বা বুদ্ধিজীবীরা তারা ব্যাপারটা কিভাবে দেখছে? কারণ যেটা বলছিলাম যে ঘুরে ফিরে আজ হয়তো এটাকে ক্ষোভ বা জনরোষ বলা হচ্ছে, কিন্তু একটা সময় যাবে যখন সরকারের ওপরও দায় বর্তাবে, সরকার কি করছিল বা পুলিশ কি করছিল। আজ যখন একাংশ মানুষ অতি সক্রিয় হয়ে যাচ্ছে বা খাকি উর্দি যখন তোষামোদের রাজনীতি করার জন্য ভোল বদল করে খুশি করার জন্য এই ধরনের কাজগুলো করছে, তখন বাংলার বিবেকবান মানুষরা কি বলছে বা আপনারা কি দেখছেন? অদ্ভুতভাবে যে প্রশ্নটা আপনি তুললেন সেই প্রশ্নের বিরোধিতাটা সর্বপ্রথম বামপন্থীদের পক্ষ থেকেই এসেছে। আচ্ছা, বিবেকবান মানুষরা কি বলবেন, কারণ বাংলায় তো বুদ্ধিজীবীরা সবাই তৃণজীবী হয়ে গিয়েছিলেন, লেখক, শিল্পী, চেয়ার মোছা কবি, মমতার মধ্যে লেনিন দেখা বিপ্লবী, কিংবা নন্দীগ্রামে কোনো এক সিপিএম নেতার মুন্ডু মাটিতে গড়াতো স্বপ্ন দেখা কবিরা, তারা এখনো মুখে কুলু বেটেছেন, কারণ তারাও তৃণমূলের 15 বছরে প্রতি মাসে একটা মোটা পে প্যাকেজ পেয়েছেন, বেঁচে থাকবার মতো বেতন পেয়েছেন, সরকারি মর্যাদা পেয়েছেন, সরকারি ক্ষেত্রগুলো দখল করে রেখেছেন, সেখানে কে কে অনুষ্ঠান করতে পারবেন সেখানে মাতব্বরি করেছেন। সুতরাং তারা বেশিরভাগই তৃণজীবী হয়ে গেছেন, তারা আর কেউ বুদ্ধিজীবী নেই। তো খুব স্বাভাবিক কারণেই সেই কণ্ঠস্বরগুলো এখন চুপ।
কারণ তারাও জানে তারা যদি মুখ খোলেন তাহলে সমালোচনার ঝড় আরো বাড়বে। একজন মুখ খোলবার চেষ্টা করেছিলেন, তিনি তার সন্তানের নামে শপথ করে নাকি বলেছিলেন প্রায় কপালে বন্দুক ঠেকিয়ে তাকে তৃণমূলী সৌরভ বিশ্বাসরা তাকে কালীগঞ্জের বিশ্বস্ত থাকবার কাজ করতে বলেছিলেন। সেই পরমব্রতরাও পরম ব্রত হিসেবেই নিয়েছিল তৃণমূলকে মাথায় করে রাখবার দায়িত্ব। আসলে কৌশিক সেন, পরমব্রত, জয় গোস্বামী এরা এখন একটু বুদ্ধিজীবী নেই, সে কারণে বুদ্ধিজীবী কণ্ঠস্বর এখন চুপ। না আমরা রাজনৈতিক বক্তব্য, সেই রাজনৈতিক বক্তব্য বামপন্থীদের পক্ষ থেকে উঠেছিল যে এই ঘটনা চলতে দেওয়া যায় না, এটা সংবিধান আমাদের স্বীকৃতি দেয় না। এই যে আমরা কথায় কথায় বলি, এবং তারপরে জনমানসে এটার একটা ক্ষোভ তৈরি হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সতর্কভাবে তিনি টুইট করেন এবং বলেন যে যেসব পুলিশেরা সরকারের স্নেহধন্য দৃষ্টি পাওয়ার জন্য অতি সক্রিয়তা দেখাচ্ছেন, সেটাও দেখানোর দরকার নেই। কারণ এটাও তো ঘটনা, গত 15 বছরে পুলিশকেও তো কার্যত জুতো খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওই প্রসাদ বিলি করতে হয়েছিল। তো পুলিশের মর্যাদাও তো ক্ষুণ্ণ হয়েছিল। তারাও তো প্রতিদিন দেখেছেন কিভাবে তাদেরকে দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে, কিভাবে গাঁজা কেস দেওয়া হয়েছে, কিভাবে মহিলা কেস দেওয়া হয়েছে, কিভাবে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। তো তারাও বিরক্ত, কারণ তাদের মধ্যেও তো কিছু মানুষ আছেন যাদের মধ্যে সামান্য হলেও বিবেক বলে বস্তুটা বেঁচে আছে। তারাও দাঁতে দাঁত চেপে সরকারি কাজকর্ম করছিলেন। এখন যখন সময় হাওয়াটা ঘুরেছে, হাওয়া মোড়ক ঘুরে গেছে, তখন তারাও হয়তো কেউ কেউ অতি সক্রিয় হয়ে উঠেছেন, আবার কেউ যারা এই মাদ্রামি করেছিলেন তারা এখন অতি সক্রিয় হয়ে মুখ্যমন্ত্রীর স্নেহ দৃষ্টির তলায় আসতে চাইছেন। এই দুই সাইকোলজি কাজ করছে পুলিশের মধ্যে। ওকে অঞ্জন দা, এই যে আমরা কথায় কথায় বলি বাংলা আজ যা ভাবে ভারত তা আগামীকাল ভাবে, মানে এটা একটা প্রবাদই আছে। এখন আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি নিয়ে যে গর্ব করি, কিন্তু প্রকাশ্য দিবালোকে যখন একজন জনপ্রতিনিধির ওপর এই স্তরের হিংস্র আক্রমণ হয়, তখন আমাদের এই ভদ্রলোক সংস্কৃতির মুখোশটা কি সম্পূর্ণ খুলে পড়ছে না? বাংলা কি তাহলে আমূল পরিবর্তন হয়ে গেল? দেখুন দাদা, তৃণমূল যে এখন সরকার থেকে চলে গিয়েছে এটা কিন্তু তারা মনে করছে না। তৃণমূল আজকে বিধানসভায় যেটা আমরা দেখতে পাচ্ছি, ন্যাক্কারজনক ঘটনা, সই জাল। আপনি ভেবেছেন বিধায়করা সই জাল করে দিয়েছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় থাকার পর চলে গিয়েছে, কিন্তু এখনো রাস্তায় কিন্তু বামফ্রন্টকে দেখা যায়। আর 15 বছরের মাত্র 15 দিন আগে চলে গিয়েছে তৃণমূল। তৃণমূল দলটা খান খান হয়ে গিয়েছে। দলের মধ্যেই এই বিবাদকে কেন্দ্র করে কে এখন তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল? এই তৃণমূল মধ্যে এখন দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এই যে তৃণমূল দলটা বিরোধী শূন্য করব, বিরোধীদের রাখবো না, একটা পঞ্চায়েতের বলুন, একটা পঞ্চায়েত সমিতি বলুন বা একটা জেলা পরিষদের মেম্বার না থাকা সত্ত্বেও যেভাবে সেইগুলোকে দখল করে নিয়েছিল, আজ তাদের ভুগতে হচ্ছে। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে রাস্তায় নেমেছেন, দুর্ভাগ্যের বিষয় দুজন ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছে, এখনো 78 জন বাকি রয়েছে। আজকে মাত্র 3 জন বিধায়ক পুনার মিটিং এ গিয়েছেন, আর 2 জন হচ্ছে 3 জন বিধায়ক আর 2 জন হচ্ছে এমপি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্পিকারকে দুজনেই চিঠি পাঠিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠাচ্ছে যে বিরোধী দলনেতা হিসাবে ইনাকে করা হোক, আর এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা চিঠি দিচ্ছে আমাদের কাছে বেশি সংখ্যক রয়েছে। এই যে বিরোধীদের বিরোধী শূন্য করার যে প্রবণতা তৃণমূল দেখিয়েছিল, আজকে সেই নিজের
নিজে আজকে পস্তাতে তাহলে কি আপনাকে একটা দায়িত্ব। তাহলে কি প্রাক্তন বাম নেতা গৌতম দেবের সেই কথাই আজ সত্যি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা সময় আসবে যে হাইফেন হয়ে রয়ে যাবে? অবশ্যই সেই দিকেই এগোচ্ছে। এবং আপনাকে এটাও বলছি যে বিরোধী তৃণমূল কে বিরোধী, এটা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসতে হবে আলাদা চেয়ারে। ওই প্রতীকটা যেমন একজন কবি যেটা এঁকেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চুরি করে নিয়েছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবেন সিপিএম এর এই প্রাক্তন সাংসদ, নিয়ে যাবেন। এটা আমরা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষায় রয়েছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠেছে, অর্থাৎ সই জাল, তাকে কিন্তু শ্রীঘরে যেতেই হবে। সে এখন বুঝতে পারছেন। ঋতব্রতর সঙ্গে কি তাহলে মানে সবচেয়ে বেশি এখন তৃণমূলের বিধায়করা রয়েছেন, যেটা বলা হচ্ছে যে প্রায় 50 জন বিধায়ক ওনার সঙ্গে আছেন, এটা কি আপনারা সিলমোহর দিচ্ছেন তাহলে? অবশ্যই আমরা যেটা জানতে চাই যে গোপন সূত্রের খবর 52 জন নাকি ঋতব্রতর পক্ষে সই করেছেন। ত্রিদীপদা আপনার কাছে কি খবর আছে এ নিয়ে? ঋতব্রত ইন্টারভিউতে যে কথা বলেছে, যদি 52 থেকে 53 জন বিধায়ক ঋতব্রতর সঙ্গে যোগাযোগ করে থাকে, তাহলে ঋতব্রত হচ্ছে সবচেয়ে শক্তিশালী মানুষ। এটা একটা মেটাফর ব্যবহার করেছে। আসলে ঋতব্রত তো দীর্ঘদিন সাংসদ ছিলেন, সংসদীয় রীতিনীতি কিছুটা হলেও জানেন এবং শিক্ষিত, পড়াশোনা করা ছেলে। সমস্যা হচ্ছে ঋতব্রত যখন সিপিআইএম থেকে বহিষ্কার হন, তখনও সিপিআইএম এর তৎকালীন নেতৃত্ব সম্পর্কে এবং আজকে যিনি রাজ্য সম্পাদক তার সম্পর্কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন। আর এখন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর কদর্য ভাষা ব্যবহার না করলেও যথেষ্ট কঠোর শব্দে সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেস নামক আঞ্চলিক দলের সর্বভারতীয় সভার সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করি। তাহলে ঋতব্রতর আচরণ নিয়েও একটা সন্দেহের অবকাশ থাকছে। কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা দাদা যেটা বললেন সেটা, যে তাহলে আসল তৃণমূল কারা? এই তৃণমূল ভাঙার যে ঘোলা জল, এই ঘোলা জলে বিজেপি কি মাছ ধরবে? এটা বিজেপি ঠিক করতে হবে। কারণ এমনও শোনা যাচ্ছে যে এই 52 জন যদি না হয় বা 53 জন যদি না হয়, 2/3 যদি না হয়, তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে হচ্ছে 20 জন কংগ্রেসে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন বা কংগ্রেসে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন। তাহলে এখানে 50 জন বা 52 জন যদি ঋতব্রতের সঙ্গে থাকে, তাহলে আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকলো কারা? আজ যারা ধর্নায় মঞ্চে বসলো তারাই। এটাই তো দাদা বলছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন, তার পাশে 2 জন বিধায়ক এবং 2 জন সাংসদ। কেন 80 জন বিধায়ক পাশে নেই? তার মানে নেতৃত্ব সম্পর্কে অনাস্থা। কেন শিউলির মতো নেত্রী, জাভেদ খানের মতো নেতা, তারা অভিষেকের সঙ্গে দেখা করছেন? কেন বাবুল ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তিনি বলছেন অরূপ বিশ্বাসরা তাকে স্পোর্টসে মাথা গলাতে দেয়নি, তিনি এখন ওই নিশীথ অধিকারীর সঙ্গে থাকবেন? তাহলে কি টালির চালের ঘরের ভেতরেও ভাঙন তৈরি হয়ে গেছে? যে বাবুল ব্যানার্জি গতবার লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট হতে চেয়ে হাওড়ায় ক্যান্ডিডেট নমিনেশন ফাইল প্রায় করে ফেলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তাকে ভর্ৎসনা করেন, সেই বাবুল ব্যানার্জি বিদ্রোহী কেন? ওকে, আমরা সেই বিষয়টাতে ডাকাত দলে লুঠের লাভের বখরায় গন্ডগোল হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ওকে, আমরা সেই বিষয়টা অন্য একদিন অবশ্যই আলোচনা করতে পারবো, যে তৃণমূলের এই মুহূর্তে বর্তমান সাংগঠনিক কি পরিস্থিতি, বা সেটা হয়তো 1-2 দিনের মধ্যে আরো স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ, বা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, যে মানুষ কেন, জনগণ কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আপনারা বললেন জনগণের ক্ষোভ বা জনগণের জনরোষ যেটা,
কিন্তু নতুন শাসক দলের এখন কি করা উচিত? এটা এই যে রাস্তায় বিচার, সেটাকে বন্ধ করার জন্য, মানে বা এই ধরনের হিংসা যে আগামী দিনে যে হচ্ছে বা সেটা আগামী দিনে যদি হয়, তো সেটাকে বন্ধ করার জন্য বর্তমান শাসক দলকে কি করা উচিত এখানে আপনারা কি মনে করেন? ত্রিদীপ দা। না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই টুইট করে বলেছেন যে অতি সক্রিয়তা দেখাতে হবে না, আইন মেনেই সমস্ত কাজ হবে। এক, তো এখান থেকেই বোঝা যায় যে যে নতুন মন্ত্রিসভা তৈরি হয়েছে তার যিনি নেতা তিনি যখন মেসেজটা দিচ্ছেন, তার মানে এই মেসেজটা একেবারে বিজেপির সর্বোচ্চ পর্যায় থেকে নিচতলার কর্মী পর্যন্ত পৌঁছবে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেটা উদাহরণ দিয়ে বলি। একটি বাড়িতে একজন মুসলিম, একটি হিন্দু বাড়িতে একটি ছেলে একটি মুসলিম কন্যাকে বিয়ে করে। কোন এক এলাকার উঠতি বিজেপি নেতা সে এসে তাকে ধমকে চমকে বিস্তর গালাগালি করে গেছে যে তাকে এলাকা ছাড়া হতে হবে ছেলেকে। এবং কেন সেখানে নাকি শীতলা মাতার থান আছে, সেখানে নাকি কালী ঠাকুরের থান আছে, ইত্যাদি ইত্যাদি। তার 3 দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন গালিগালাজ শুনতে হয়েছে তাকে, তার ফলশ্রুতিতে তাকে নতুন করে আবার পোস্ট করতে হয়েছে, আমি যা করেছি ভারী ভুল করে ফেলেছি, আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু না জেনেই লোকজন মন্তব্য করেছে, আসলে এটা আমার করা উচিত হয়নি, যারা অভিযোগ করেছিল তাদের সঙ্গে আমি কথা বলেছি। তাহলে এই যে আগ বাড়িয়ে যারা হঠাৎ করে গেরুয়া পরে গেরুয়া তিলক লাগিয়ে মস্তানি করতে যাচ্ছেন, হিন্দু মুসলিম বাটোয়ারা করতে যাচ্ছেন, বাঙালির একেবারে নিচের স্তরের যে বাঙালিত্ব, যেখানে হিন্দু মুসলিমের কোনো ভেদ নাই, সে মানুষটি যেভাবে প্রতিরোধ করছেন এবং তারপরে গোটা সোশ্যাল মিডিয়া যেমন তার পাশে দাঁড়িয়ে পড়ছে, এটাকেই আমি সিলভার লাইনিং হিসেবে দেখছি। কারণ বাংলার ঐতিহ্য, বাংলার যে মর্যাদা, সে মর্যাদা বেঁচে আছে এই জায়গাতেই। আমরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার রাত। ওকে, আসবো। আমরা একই সঙ্গে উচ্চারণ করি রবীন্দ্রনাথ এবং নজরুলকে, আমরা একই সঙ্গে শামসুর রহমান এবং সুকান্ত ভট্টাচার্যের কথা বলি, আমরা একই সঙ্গে শঙ্খঘোষ এবং ওপার বাংলার কবিদের সম্পর্কে আলোচনা করি। সময় ফুরিয়ে যাচ্ছে। বাংলার ঐতিহ্য, একই কণ্ঠে আমার লালন আছে, আর একই কণ্ঠে আমার কি বলে, আরে বলো না, ভাওয়াইয়া শিল্পী আমাদের উনি আছেন। চলুন আমরা সবাইকে একসঙ্গে নিয়েই বসবাস করছি, ঠিক। ওকে, আমি আসার সময় হবে না আপনার কাছে। অঞ্জনদার কাছে একটু যাব। অঞ্জনদা, রাষ্ট্র যখন সময় মতো ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, তখন কি মানে সমাজ এমন জল্লাদের ভূমিকা বেছে নেয়? তো এটা তো আমরা আগেও দেখেছি, এখনো হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রের কি করা উচিত, বা যারা নতুন সরকারে বসলো তাদেরকে যেন কালিমা লিপ্ত না করা হয়, সে জায়গায় দাঁড়িয়ে সরকারের কি ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন, বা প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন? শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে কেউ নিজের হাতে আইন নেবেন না, যারা অপরাধ করবে তারা সাজা পাবে। আমরা দেখলাম বর্ধমানের একটা ঘটনা, সেখানে 2 জন বিজেপির কর্মী তারা তৃণমূলের পরিবারের প্রতি আক্রমণ এনেছিল, তাদেরকেও কিন্তু সমানভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। এই যে, এবং পুলিশকে নির্দেশ দিয়েছে যে আপনারা আইন মেনে কাজ করবেন, কোন রকম রাজনৈতিক রং দেখবেন না, যে দলেরই হোক না কেন অন্যায় করলে সে সাজা পাবে। এইখান থেকেই প্রমাণ হয় যে আইনের শাসন করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছে সেইটা কিন্তু মানুষের মনে কিন্তু গেঁথে যাবে, এবং আগামী দিনে যারা দোষী বা যারা দুর্নীতি করবে তারা কিন্তু ভাবার সময় এসেছে যে তারা অপরাধ করলে কেউ কিন্তু ক্ষমা পাবে, মানে ছাড়া পাবে না, সে যদি বিজেপির দলেরই হোক বা তৃণমূলেরই হোক বা অন্য কোনো দলেরই হোক। এইখান থেকে কিন্তু একটা মেসেজ যাচ্ছে যে বিজেপি সরকার একটা, যখন শুভেন্দু অধিকারী চেয়ারে বসেছেন, তিনি প্রত্যেকটা মানুষের কিন্তু মুখ্যমন্ত্রী। একদম। অসংখ্য ধন্যবাদ অঞ্জনদার সঙ্গে থাকার জন্য, এবং ত্রিদীপদা আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা অবশ্যই এটাই আশা করব পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্ত মানুষ,
এবং সেখানে শান্তি বজায় থাকবে। সরকারে যারা নতুন এসছে তারা অবশ্যই এই দিকটা দেখবেন ওনারা। ধন্যবাদ আপনার দুজনকে সঙ্গে থাকার জন্য এবং আলোচনা করার জন্য। আমি শুধু এখন নামটা ভুলে গেছিলাম, আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিন, বাংলা যেমন আব্বাস উদ্দিনের, বাংলা তেমনই প্রতিভা বড়ুয়া পাণ্ডের। বাংলা যেমন কচিমুদ্দিনের ভাওয়াইয়ার শোনে, ঠিক একই রকম ভাবে হরলাল রায়ের ভাওয়াইয়া শোনে, কল্পনা পাটোয়ারির ফরিদা পারভিনের ভাওয়াইয়া শোনে। এটাই তো বাংলার ঐতিহ্য। একদম এই ঐতিহ্য নিয়েই আমরা বেঁচে থাকবো এবং এগিয়ে যাব। সেখানে যদি আজকে যারা সরকার আছে তারা যদি তার বিরোধিতা করে, তার বিরোধিতাও বাংলার মাটি থেকেই উঠে আসবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ওকে, প্রিয়দা ধন্যবাদ আপনাকে, অঞ্জনদা আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ইভিএম এ বোতাম টিপে সরকার বদল হয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং মজ্জাগত হিংসার চরিত্রটা কি সত্যি বদলাতে পেরেছি আমরা? এটা একবার ভাববার বিষয়, এটা সবাই নিজেকে প্রশ্ন করতে হবে। পূর্বতন জমানার যে অপশাসন বা দুর্নীতির বিরুদ্ধে জনমানুষে যে তীব্র ক্ষোভ জন্মেছিল তা অস্বীকার করার জায়গা কিন্তু নেই, কিন্তু সেই ক্ষোভের আগুনে যখন আইন শৃঙ্খলাকে আহুতি দেওয়া হয়, যখন প্রকাশ্য রাস্তায় জনপ্রতিনিধিদের উপর পাথর ছোড়া হয়, কিংবা পুলিশ যখন আইনি প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে জনসমক্ষে তামাশা তৈরি করে, তখন বুঝতে হবে ড্যামেজটা শুধু রাজনৈতিক দলের হয়নি, ড্যামেজটা হয়েছে আমাদের গণতন্ত্রের এবং বাঙালির বহু লালিত সংস্কৃতির। বাংলায় সুশাসন চেয়েছিল, মব কালচার নয়। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চায় দ্রুত এই রাস্তার বিচার বন্ধ হোক। সঙ্গে থাকুন, আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।